Alcohol consumption is injurious to health and may cause liver damage, addiction, and other serious health problems. This Bengali audio story is copyrighted from January 11th, 2025 and remains protected under copyright law to date. All rights reserved. This Bengali audio story is a copyrighted work protected under applicable laws. Any unauthorized copying, reproduction, distribution, or sharing of this work, whether in physical or digital form, constitutes piracy and is strictly prohibited. Piracy not only infringes on the rights of the creator, but also discourages the creative process. We urge you to respect intellectual property by not supporting or participating in piracy. Any instances of piracy may result in legal action being taken against the responsible parties. Support original creators by accessing content through legitimate platforms. Thank you for your understanding and for supporting original storytelling. Your support helps creators continue to bring more stories to life. This Bengali audio story is a work of fiction. Any similarities to actual persons, living or deceased, events, or locations are purely coincidental. তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে আগন্তুক হট করে অনিমেষের উপর ঝাঁপিয়ে পড়লেন। তোমাকে মরতেই হবে অনিমেষ। কি করছেন? ছাড়ুন, আমার লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার তো আটকে আসছে, ছাড়ুন প্লিজ। বিভিন্ন স্বাদের গল্পে ভরা এক অপূর্ব মিশেল গল্পের পাঁচমিশালি। আজকের গল্প নিঃসঙ্গতার জ্বালা। গল্প রচনায় অঙ্গিরা সেন মিত্র ও দিব্য মিত্র। তাহলে শুরু হচ্ছে নিঃসঙ্গতার জ্বালা। হ্যালো স্যার, অ্যাসাইলাম থেকে বলছিলাম। আপনার কাকা আবার খুব বাড়াবাড়ি করছেন, বারবার শুধু আপনাকে দেখতে চাইছেন। স্যার, বিরক্ত হয়ে বলল অনিমেষ, একটা কাজ যদি আপনারা ঠিক করে করতে পারেন। আমার সময় নেই, আপনারা কি জানেন না? যদি একটা পাগলকে সামলাতেই না পারেন তাহলে আপনারা আছেন কি করতে? মাস গেলে যখন বড় চেকটা যায় তখন তো নিতে দ্বিধাবোধ করেন না কখনো। স্যার, আপনাকে আগেই বলেছিলাম উনি ঠিক পাগল নন, উনি একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই ওনার এখানে থেকে খুব একটা লাভ হবে না, বরং তার থেকে বাড়ির লোকের সংস্পর্শে থাকাটাই ওনার পক্ষে ভালো হয়। আপনিই সেই সময় বললেন যে ওনার আর কেউ নেই, তাই এখানেই রাখার দরকার, সেই জন্যই তো রাখলাম। আপনি তো তখন এরকমও বলেছিলেন যে মাঝে মাঝে আসবেন, কিন্তু সেই যে ওনাকে দিয়ে গেলেন আর আসলেনই না। উফ, আপনি প্লিজ একটু জ্ঞান দেওয়াটা বন্ধ করুন তো। আপনাকে আমি কাল একটা 1 লাখ টাকা চেক পাঠিয়ে দিচ্ছি। প্রবলেমটা দেখুন আপনি কি করতে পারেন। আমি এইসব ফালতু ব্যাপারে টাইম ওয়েস্ট করতে পারবো না। কেটে কেটে বলল অনিমেষ। স্যার, আপনি বুঝতে পারছেন না, এটা টাকা পয়সার ব্যাপার নয়। এরকম ভাবে চললে ওনার ভীষণ ক্ষতি হয়ে যাবে, উনি হয়তো সত্যি সত্যি পাগল হয়ে যাবেন। লেট হিম বি, আই কান্ট হেল্প ইট। এই বলে ফোনটা রেখে দিল অনিমেষ। অনিমেষ চ্যাটার্জি কলকাতার একটা বেসরকারি সংস্থার কর্ণধার। বর্তমানে ও কলকাতার নামি দামি শিল্পপতিদের তালিকায় নিজের নাম ঢোকানোর প্রতিযোগিতায় নেমেছে। উচ্চাকাঙ্ক্ষা ওকে এমনই ভীষণভাবে গ্রাস করেছে যে ও পরিবার পরিজন সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। কে লাইট জ্বালালো? হুইস্কির গ্লাসটা পাশের টেবিলে নামিয়ে রেখে বিরক্তি নিয়ে বলল অনিমেষ। মেয়েটা কালকে থেকে জ্বরটা কমছেই না, কোথায় চিন্তায় চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তুমি এখন হুইস্কি নিয়ে আছো? একবার তো মেয়েটার পাশে গিয়ে একটু বসতে পারো। এক রাশ অভিযোগ অনিমেষের দিকে ছুড়ে দিল ওর স্ত্রী রুমি। এই বিরক্ত করো না তো, তুমি আছো কি করতে? মেয়ের দায়িত্ব কি আমার একার অনেক? তুমি তো ওর বাবা, তোমার কি কোনো দায়িত্ব নেই? দায়িত্ব? হাসালে, কি দায়িত্ব সামলাও? বাড়িতে এতগুলো কাজের লোক, গাড়ির ড্রাইভার সবই তো রেখে দিয়েছি, তারপরে আবার কি করে বলো যে একাই দায়িত্ব সামলাচ্ছ?
ও, তাতেই বুঝি তোমার স্বামী ও বাবা হিসেবে সব দায়িত্ব পালন করা হয়ে গেল। আর আমরা তো কখনো এত কিছু চাইনি, চেয়েছিলাম তো শুধু তোমাকে পাশে পেতে। তা আবার আলাদা করে কিভাবে পাশে থাকতে হয়? তুমি কি চাইছো আমি কাজকর্ম ছেড়ে তোমার মতো ঘরে বসে থাকবো? টাকা রোজগার তো আর করতে হয় না, তুমি আর কি বুঝবে? কান খুলে শুনে নাও রুমি, আমি এত টাকা রোজগার করছি বলেই তুমি তোমার মেয়েকে কলকাতার সবচেয়ে নামি স্কুলে পড়াতে পারছো। প্রতি মাসে পার্লারে গিয়ে নিজের রূপচর্চার পিছনে হাজার হাজার টাকা ওড়াচ্ছ। বাড়িতে পায়ের উপর পা তুলে বসে থাকতে পারছো। এত সুখে থেকেও তোমার কমপ্লেন করা আর যায় না। এখন যাও তো, আমাকে একটু রিল্যাক্স করতে দাও। উপরে উঠতে গিয়ে নিজেকে যে আদতে তুমি কতটা নিচে নামিয়ে ফেলেছো সেটা তুমি নিজেও জানো না। এই উচ্চাকাঙ্ক্ষাই তোমাকে একদিন সবার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। তখন তুমি তোমার অর্থ আর প্রতিপত্তি নিয়ে নিঃসঙ্গ জীবন কাটিও। এই বলে রুমি ঘর থেকে বেরিয়ে গেল, আর অনিমেষ আবার হুইস্কির নেশায় নিজেকে ভাসিয়ে দিল। বেশ কিছুক্ষণ বাদে বাড়ির চাকর এসে খবর দিল, বাবু, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। উফ, এখন আবার কে এলো? বল কাল আসতে। বাবু, আমি ওনাকে বলেছিলাম যে আজ এত রাত হয়ে গেছে, কাল আইতে। উনি বললেন যে উনি বুড়া মানুষ, বারবার আসতে পারবেন নাই। আর বাবু, উনি আপনারা বলতে বললেন কি একটা টিল না ডিল নিয়ে কথা বলবেন, যা নাকি আপনার জীবন বদলি দেবে। এই কথা শুনে অনিমেষ নড়ে চড়ে বসে বলল, বলিস কি রে? যা যা, তাড়াতাড়ি ওনাকে আমার স্টাডিতে নিয়ে গিয়ে বসা। আর শোন, ভালো করে খাতিরদারি করবি, আমি এক্ষুনি আসছি। এই শুনে চাকর ঘর থেকে বেরিয়ে গেল, আর এদিকে অনিমেষ এবার ওভারকোটটা গায়ে চাপিয়ে ডিলের গন্ধের পিছু পিছু চলল। স্টাডিতে এসে অনিমেষ দেখল এক শীর্ণকায় বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ভদ্রলোকের পরনে রয়েছে সিল্কের পাঞ্জাবি, ধাক্কাপাড়ে ধুতি, গায়ে কাশ্মীরি শাল, আর হাতে হাতির দাঁতের কাজ করা ছড়ি। ভদ্রলোককে দেখে অনিমেষের চোখ চকচক করে উঠল। ও মনে মনে বলল, বেশ আভিজাত্য আছে ভদ্রলোকের, নিশ্চয়ই খুব দামি ডিল হবে। ও বলে উঠল, আরে বসুন বসুন, দাঁড়িয়ে কেন? আপনি বয়স্ক মানুষ, এত রাতে কষ্ট করে কেন এলেন? আমাকে ফোনে নাম ঠিকানা দিয়ে দিলেই আমি পৌঁছে যেতাম। আচ্ছা বলুন, এবার কি বলবেন? আমি তো শোনার জন্য উন্মুখ হয়ে আছি যে কি এমন ডিল যে আমার জীবন বদলে দেবে। বয়স্ক ভদ্রলোক এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন, এবার বসে পড়ে অবশেষে নিজের মৌনতা ভেঙে বললেন, জানো, আমার প্রচুর অর্থ, কিন্তু সেই অর্থ ভোগ করার কেউ নেই। আমি বড় একা। আমার স্ত্রী ছিলেন খুবই উচ্চ শিক্ষিতা এবং সুন্দরী, আর আমাদের একটা ফুটফুটে মেয়েও ছিল। কিন্তু আজ তারা কেউই আমার সাথে থাকে না, কোনো যোগাযোগ নেই বহু বছর ধরে। ইস, শুনে ভীষণই দুঃখিত হলাম। আচ্ছা, এবার আমরা যদি ডিলটার বিষয়ে কথা বলি। তোমার মেয়ের জ্বর এখন কেমন? অনিমেষ এবার বিরক্ত হলো, যদিও মুখে প্রকাশ না করেই বলল, কে জানে, জ্বর একটু আছে বোধহয়। বাদ দিন, বলুন কি ডিলের কথা বলবেন। বয়স্ক ভদ্রলোক বললেন, তোমার তো একটু তোমার মেয়েকে দেখে আসা উচিত ছিল। এই তুমি তোমার দায়িত্ব পালন করছো, টাকা রোজগার করলেই বুঝি সব দায়িত্ব পালন হয়ে যায়। অনিমেষ এবার ভীষণ রেগে গিয়ে বলল, আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কি ডিলের নাম করে আমাকে ফালতু জ্ঞান দিতে এসছেন? জানেন, আমি চাইলে এক্ষুনি আপনাকে ঘাট ধরে বের করে দিতে পারি। আচ্ছা, সমরেশ চ্যাটার্জি এখন কেমন আছেন? কে সমরেশ চ্যাটার্জি? হুঙ্কার দিয়ে উঠল অনিমেষ। এ কি, নিজের কাকাকে চিনতে পারছো না? অবশ্য তুমি যা তার সাথে করেছো তাতে তোমার পক্ষে এইরকম করাই স্বাভাবিক। কি উল্টো পাল্টা বকছেন? যা ইচ্ছা বললেই মেনে নেবো নাকি? উল্টো পাল্টা? তাই নাকি? ছোটবেলায় তোমার বাবা মায়ের অবর্তমানে তোমার কাকাই তো তোমার একমাত্র সম্বল ছিলেন, যে কারণে উনি কোনোদিন বিয়েও করলেন না। কারণ যাকে বিয়ে করবেন তিনি যদি তোমার প্রতি যত্নবান না হন, তোমাকে বোঝা মনে করেন, আর তুমি সেই মানুষটার বিশ্বাসে এত বড় আঘাত করলে যে তিনি তার মানসিক ভারসাম্যই হারিয়ে ফেললেন। অনিমেষের মনে পড়ে গেল আজ থেকে 3 মাস আগের কথা। সেদিন ছিল এক রবিবারের সন্ধেবেলা। অনিমেষ রুমি আর অরুণাকে নিয়ে ওর কাকা সমরেশবাবুর বাড়ি বেড়াতে এসেছে। প্রতি মাসেই একবার করে হলেও স্ত্রী আর মেয়েকে নিয়ে ও এখানে কাকার কাছে আসে। সমরেশবাবু এই বাড়িতে একাই থাকেন। একটা কাজের লোক আছে,
যে প্রতিদিন এসে রান্নাবান্না আর বাড়ির কাজ করে দিয়ে যায়। সেদিন রাত্রে ডিনারের পর রুমে অরুণাকে নিয়ে শুতে চলে গেল। অনিমেষও সবে উঠবো উঠবো করছে, এমন সময় ওর কাকা বললেন, বাবলু শোন, তোর সাথে আমার একটা জরুরি কথা বলার আছে। অনিমেষ বলে ওঠে, হ্যাঁ বলো না, কি বলবে? সমরেশবাবু বললেন, তুই তো জানিস যে আমার পলতায় একটা 10 বিঘা জমি পড়ে আছে অনেকদিন ধরে। আমার ভীষণ ইচ্ছে যে ওই জমিটায় যদি কোনো বৃদ্ধাশ্রম তৈরি করা যায়। তোর তো কাজের সুবাদে অনেক রকম লোকের সাথে জানাশোনা আছে, তাই তুই যদি একটু ইনিশিয়েটিভ নিয়ে ব্যাপারটা দেখিস। অনিমেষের মনটা এতক্ষণ ভীষণ ফুরফুরে ছিল, কিন্তু এই কথা শুনেই যেন একদম চুপসে গেল। ও মুখে কিছু প্রকাশ না করে শুধু বলল, কি যে বলো তুমি কাকা, এত বড় জমি কেউ এরকম হেলায় দান করে দেয়? তোমার না সত্যি বয়স হচ্ছে কাকা, বোঝা যাচ্ছে। সমরেশবাবু মুচকি হেসে বললেন, তা বয়স তো সত্যিই হয়েছে রে বাবলু। তোর মা বাবা যখন চলে গেলেন তোকে রেখে, তখন তুই এই এতটুকু 3 বছর বয়স তখন সবে তোর। সেই তুই আজ কত বড় কোম্পানির সর্বে সর্বা। তারপর বৌমা এলো, আমার ফুটফুটে দিদি ভাই এলো, বয়স হবে না আমার বল? আসলে কি জানিস তো বাবলু, এই আমি আর কদিন, তাছাড়া আমাকে দেখার জন্য তুই আর বৌমা তো আছিসই, কিন্তু আমাদের বয়সী অনেক বৃদ্ধ বৃদ্ধারা আছেন যাদের দেখার কেউ নেই রে। তাদের পাশে দাঁড়াতে চাই। সংসার তো কোনোদিন করলাম না, তোকে ঘিরেই সারাটা জীবন কাটিয়ে দিলাম। এখন এই শেষ বয়সে এসে এই মানুষগুলোর সাথে মিশে এদের পাশে একটু থাকতে চাই। তুই একটু এই ব্যবস্থাটা করে দে বাবা। অনিমেষ ছোটবেলা থেকেই সবার কাছ থেকে শুনে এসছে যে ও ভীষণ অপয়া, ওর মা বাবার মৃত্যুর জন্য ওই দায়ী। সেই থেকে ওর সবার উপরই রাগ। কাকা যেহেতু ওকে ছোটবেলা থেকে মানুষ করেছিল, এইসব লোকজনেরা কাকাকেও বহুবার বলতো যে সে কেন নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। কাকা প্রত্যেকবারই বলতো ভাইপোকে মানুষ করতে হবে। অনিমেষ লোকেদের কথাবার্তায় বুঝতো যে ওকে মানুষ করার জন্য ওর কাকা বিয়ে করছে না। তাতে ওর নিজেকে ভীষণ বোঝা মনে হতো যে ওর কাকা বোধহয় ওকে দয়া করে। তাই কাকার ভালোবাসা ও কোনোদিনই উপলব্ধি করেনি, আর নিজেও কাকাকে ভালোবাসতে পারেনি কখনো। ছোট থেকেই ও ভাবতো নিজেকে এত বড় করবে যে লোকেরা আর কোনো কথা বলার সাহস পাবে না। এই করতে করতে আজ ওর মন মানসিকতাই বদলে গেছে। তাই অনিমেষের এবার ওর কাকার কথা শুনে ভীষণ রাগ হলো। আসলে এই জমিটার উপর ওর অনেকদিন ধরেই একটা লোভ ছিল। এই জমির জন্যই ও কাকার সাথে যোগাযোগ রেখেছিল। প্রতি মাসে স্ত্রী ও মেয়েকে নিয়ে দেখা করতে আসতো। ওর ধারণা ছিল কাকা ওই জমিটা ওরই নামে লিখে দেবেন, যেহেতু ওনার আর কেউ নেই। কিন্তু সেটা হচ্ছে না দেখে ও মনে মনে ঠিক করলো যে ছলে বলে কৌশলে যেভাবেই হোক জমিটাও নিজের করে নেবে। ও মুখের ভাব সাধারণ রাখার চেষ্টা করে বলল, দেখছি কতদূর কি করা যায়। এর 1 সপ্তাহ বাদে অনিমেষ একদিন একটা কোর্ট পেপার নিয়ে এসে সমরেশবাবুর কাছে এলো। এসে বলল, তুমি যে জমিটা দান করছো এটা তার এগ্রিমেন্ট, এটাই সই করে দাও। সমরেশবাবু যখন সই করতে যাচ্ছেন তখন অনিমেষ বলল, সই করার আগে এগ্রিমেন্টটা পড়ে নাও। উত্তরে সমরেশবাবু বললেন, তুই তো দেখে শুনেই এনেছিস, আবার পড়ার কি আছে? এই বলে তিনি এগ্রিমেন্ট সই করে দিতেই অনিমেষ চলে গেল। এরপর 1 মাস কেটে গেল। একদিন সকালে হঠাৎ সমরেশবাবুর লোকমুখে খবর পেলেন যে পলতার ওই জমিটায় মাপজোক শুরু হয়েছে। ওখানে নাকি একটা বড় হোটেল হবে। এই শুনে তো উনি অবাক হয়ে গেলেন। সাথে সাথে উনি অনিমেষকে ফোন করলেন। অনিমেষ ফোন ধরতেই উনি বললেন, বাবলু, সবাই বলছে পলতার জমিটাতে নাকি হোটেল তৈরির জন্য মাপজোক হচ্ছে। তুই কি ওখানে কোনো কাজ শুরু করেছিস? তাতে অনিমেষ বলে, উফ, তোমার সবকিছুতেই ঢোকার কি দরকার? তুমি তো জমিটা দান করে দিয়েছ। সমরেশবাবু বলেন, আমি তো বৃদ্ধাশ্রমের জন্য দান করেছিলাম। এখন সবাই বলছে হোটেল হবে এখানে, সেটা নিয়ে চিন্তা হচ্ছে। তা আমি না ঢুকে থাকবো কি করে? এ কথায় অনিমেষ বলে, তুমি জমিটা আমায় দান করে দিয়েছো, ব্যাস, বা চুপ করে থাকো। আমি ওখানে হোটেল করি না বৃদ্ধাশ্রম সেটা আমার ব্যাপার, তাই নয় কি? সমরেশবাবু বলে ওঠেন, আমি তো তোকে জমি দান করিনি,
আমি তো তোকে বৃদ্ধাশ্রমের জন্য জমিটা স্যাংশন করার কথা বলেছিলাম। তুমি এগ্রিমেন্ট দেখে সই না করলে আমার কি করার আছে? ওখানে পরিষ্কার লেখা ছিল যে জমিটা তুমি আমায় বিনা শর্তে দান করেছো। এখন তুমি পিছপা হতে পারো না। সমরেশবাবুর মাথা ঘুরে গেল। তিনি শুধু বললেন, এইভাবে আমার সাথে প্রতারণা করলি বাবলু? আমি তোকে বিশ্বাস করেছিলাম, তোকে বড় করার এই প্রতিদান দিলি? তিনি আর কিচ্ছু বলতে পারলেন না। অনিমেষ ফোন কেটে দিল। সমরেশবাবুর খালি অনিমেষের ছোটবেলার কথা মনে পড়তে লাগলো। কিভাবে তার ছোট্ট বাবলু আস্তে আস্তে এত বড় হয়ে গেল তিনি বুঝতেই পারলেন না। হঠাৎ তার মাথা ঘুরতে লাগলো, চারপাশ অন্ধকার হয়ে গেল। তার খালি মনে হতে লাগলো তিনি যা ভাবছেন সব ভুল। তার মনে হলো যে বাবলু তো এখনো বড়ই হয়নি। এরকম ভাবতে ভাবতে উনি জ্ঞান হারালেন। এরপর আরো বেলা হলো। কাজের লোক কাজ করতে এসে দেখলো বাড়ির দরজা বন্ধ। অনেক ধাক্কাতেও যখন সমরেশবাবু দরজা খুললেন না, ও তখন পাশের বাড়িতে খবর দিল। ওই বাড়ি থেকে অনিমেষের বাড়িতে ফোন গেল। অনিমেষ তখন বাড়িতে ছিল না। রুমি তো ভীষণ ভয় পেয়ে গেল। ও সাথে সাথে অনিমেষকে ফোন করলো। অনিমেষ ফোন ধরল না। ও তখন তাড়াতাড়ি চলে আসলো। তারপর অনেক ঝামেলা করে দরজা ভেঙে সমরেশবাবুকে উদ্ধার করা হলো। যখন সমরেশবাবুর জ্ঞান এলো তখন তিনি অসংলগ্ন কথা বলতে শুরু করলেন। অনিমেষ ঠিক করলো ওনাকে মেন্টাল অ্যাসাইলামে দেবে। রুমি অনেক আপত্তি করেছিল, বলেছিল বাড়িতে রাখলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অ্যাসাইলাম থেকেও তাই বলেছিল, কিন্তু অনিমেষ ছিল বদ্ধপরিকর। সেই থেকে সমরেশবাবু অ্যাসাইলামে। তাই সমরেশবাবুর মানসিক ভারসাম্য হারানোর কারণ আজও রুমি জানে না। কি হলো? কোথায় হারিয়ে গেলে অনিমেষ? ভদ্রলোকের কথায় অনিমেষের সম্বিত ফিরল। ও এবার ভীষণ রকম ভয় পেয়ে গেল। ও বলে উঠল, আপনি কি করে জানলেন? এই কথা তো আমি ছাড়া আর কারোর জানার কথা নয়। ভদ্রলোক এবার রহস্যের হাসি এসে বললেন, কেমন লাগছে ডিলটা? বলেছিলাম না তোমার জীবন বদলে দেবে। অনিমেষ এবার বেশ ঘাবড়ে গেল। ও টেবিলে রাখা জলের গ্লাসটা তুলে ঢকঢক করে জল খেল। তারপর জিজ্ঞাসা করলো, কে আপনি? শুনবে, বিশ্বাস করবে তো? আমার নাম অনিমেষ চ্যাটার্জি। আমার স্ত্রীর নাম ছিল রুক্মিণী চ্যাটার্জি। আমাদের একটা ছোট্ট ফুটফুটে মেয়েও ছিল। আমি নাম রেখেছিলাম অরুণা। একটা সময় আমার অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষায় সবাইকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছিল। অনিমেষ চমকে উঠে বলল, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমার না সব গুলিয়ে যাচ্ছে। আমি জানি তোমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি যে আমি আর তুমি একই ব্যক্তি। তফাৎ একটাই, তুমি বর্তমানের আর আমি ভবিষ্যতের। আর তোমার বর্তমানের কাজকর্মই আমার ভবিষ্যতের জীবন নষ্ট করেছে। আমি কি করেছি? হ্যাঁ, তুমি। তোমার জন্যই আজ না আছে আমার কাছে আমার স্ত্রী, না আছে আমার মেয়ে। শুধু আছে কারি কারি টাকা, ঠনকো সম্মান আর প্রতিপত্তি। তাতে হয়তো সাময়িক সুখ পাওয়া যায়, কিন্তু কোথাও শান্তি পাওয়া যায় না। আমার এই বার্ধক্যকালে না আছে আমার সাথে চলার কোনো সাথী, আর না আছে মুখে জল দেওয়ার কেউ। এইভাবে বেঁচে থাকার চেয়ে অনেক আগেই মরে যাওয়া ভালো ছিল। নিঃসঙ্গতার জ্বালা অনেক ভয়ানক জ্বালা অনিমেষ, যা তুমি এখন বুঝছো না, কিন্তু যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে। আজ আমার জীবনের এই পরিণতির জন্য সম্পূর্ণভাবে তুমিই দায়ী। তাই তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে ভদ্রলোক হঠাৎ করে অনিমেষের উপর ঝাঁপিয়ে পড়ে ওর গলা টিপে ধরলেন। কি করছে? ছাড়ুন, আমার লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার তোমার কে আসছে, ছাড়ুন প্লিজ। তোমাকে মরতেই হবে অনিমেষ। আজ তুমি না থাকলে না থাকবো আমি, না থাকবে আমার এই অভিশপ্ত জীবন।
অনিমেষের দম আটকে এলো, গলার স্বর জড়িয়ে এলো, চারপাশ অন্ধকার হয়ে গেল, আর কিচ্ছু মনে রইল না। ঘড়িতে 2টোর ঘন্টা বাজল। অনিমেষের জ্ঞান ফিরে এলো। ও আশেপাশে তাকিয়ে দেখল যে ওর চারিদিকে কেউ নেই। ও এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎ করে ওর নিজেকে ভীষণ একা লাগতে লাগলো। যে একাকিত্ব ওর ভালো লাগতো, সেই একাকিত্বই আজ যেন ওর ঘাড়ে চেপে বসলো। তড়িঘড়িও ও স্ত্রী ও মেয়ের কাছে ছুটে গেল। গিয়ে দেখল অরুণা রুমিকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। অরুণার কপালে হাত দিয়ে বুঝল যে জ্বর এখন নেই। ও এবার একটু নিশ্চিন্ত হলো, আর মনে মনে ঠিক করলো যে নিজেকে বদলাবে, নিজের করা ভুলগুলো শুধরে নেবে। 6 মাস হয়ে গেছে সমরেশবাবু অনিমেষদের সাথে এসে রয়েছেন। বাড়ির পরিবেশে আর তার থেকেও বেশি অনিমেষ আর রুমির সেবায় উনি এখন সম্পূর্ণ সুস্থ। প্রতিদিন সকালে উনি অরুণাকে নিয়ে পার্কে হাঁটতে যান। অরুণাও দাদুকে পেয়ে ভীষণ খুশি। কাকা যে জমিটা বৃদ্ধাশ্রমের জন্য দান করতে চেয়েছিলেন, অনিমেষ নিজ দায়িত্বে সেটা স্যাংশন করিয়ে এনেছে। ট্রাস্টি বোর্ডও তৈরি হয়ে গেছে। খুব শীঘ্রই বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে যাবে। আজ অনিমেষ ও স্ত্রী ও মেয়েকে নিয়ে ইকো পার্কে বেড়াতে এসেছে। রুমি গাছতলায় বসে দেখছে অনিমেষ ও অরুণার কানামাছি খেলা। যে মেয়ে আগে বাবাকে সহ্য করতে পারতো না, সেই মেয়ে এখন বাবা ছাড়া কিছুই বোঝে না। আর অনিমেষ ও মেয়ে অন্ত প্রাণ। আনন্দে রুমির 2 চোখ জলে ভরে যায় ও মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। এতক্ষণ শুনছিলেন অঙ্গিরা সেন মিত্র ও দিব্য মিত্রর লেখা নিঃসঙ্গতার জ্বালা। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে দিব্য মিত্র, গল্প উপস্থাপনায় ও রুমির চরিত্রে অঙ্গিরা সেন মিত্র। গল্পটা ভালো লাগলে লাইক করুন। পরবর্তী গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের 5 মিশালি, আর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই। খুব শিগগিরই ফিরে আসছি পরের গল্প নিয়ে। ধন্যবাদ।